আজ 5ই জুলাই রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। মমতাকে নয়, ঋতব্রতদের নিশানা। মমতার প্রতি সুর নরম নওশাদের। আমাকে কেউ আক্রমণ করলে আমি তার উদ্দেশ্যে রসগোল্লা ছুঁড়ব না। পুলিশের জেরার পরও ঝাঁঝালো উত্তর দিলেন হুমায়ুন। শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন মমতা, তারপরেই শোনালেন কড়া বার্তা। 24 ঘন্টা আগেও ছিলেন পার্টি অফিসে, শুধু মমতার এই একটা কথাতেই সব সম্পর্ক ত্যাগ চন্দ্রিমার। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূলের অন্দরের ক্ষমতার দ্বন্দ্ব এবং নতুন রাজনৈতিক শিবির গঠন নিয়ে তীব্র কটাক্ষ করলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। দলবদল ও দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে চলা সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলের হাড়িতে মধু ছিল, তাই সবাই সেখানে বসেছিল। এখন মধু শেষ, তাই ছটফটানি শুরু হয়েছে। নিজেকে মমতা ব্যানার্জির কট্টর বিরোধী দাবি করে নওশাদ আরো বলেন, যারা এতদিন সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন তারাই এখন ক্ষমতার পালা বদলের পর বিরোধিতার পথে হাঁটছেন। তার দাবি, এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। পাশাপাশি তথাকথিত ভালো তৃণমূল গড়ার উদ্যোগকেও তিনি দুর্নীতি ও অন্যায়ের দায় এড়ানোর নিরাপদ মঞ্চ বলে কটাক্ষ করেন। এদিকে দলীয় কার্যালয়কে কেন্দ্র করে সংঘাতের পাশাপাশি আসল তৃণমূলের স্বীকৃতি নিয়ে আইনি লড়াইও এখন নির্বাচন কমিশনের দোরগোড়ায়। কমিশন নির্দেশ দিয়েছে, আগামী সোমবার বিকেল 5টার মধ্যে কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবির উভয় পক্ষকেই নিজেদের দাবি ও তার সপক্ষে সমস্ত নথি জমা দিতে হবে। কোন পক্ষ প্রকৃত তৃণমূল কংগ্রেস এবং কারা দলীয় প্রতীক পাওয়ার যোগ্য তা নির্ধারণের লক্ষ্যেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কালীঘাট শিবির প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রগতি ময়দানে দায়ের করা মামলার অভিযোগ এবং নির্বাচন কমিশনের এই নির্দেশের পর আগামী সপ্তাহে বাংলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। আমাকে কেউ আক্রমণ করলে আমি তার উদ্দেশ্যে রসগোল্লা ছুঁড়ব না। পুলিশের জেরার পর ঝাঁঝালো উত্তর দিলেন হুমায়ুন। জনসভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শনিবার নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবির। প্রায় 4 ঘন্টা তদন্তকারী আধিকারিকের জেরার মুখে পড়েন তিনি। তবে তার একাধিক উত্তরে তদন্তকারী আধিকারিক সন্তুষ্ট না হওয়ায় তাকে আগামী 14ই জুলাই ফের রেজিনগর থানায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর আগে একই মামলায় কাশীপুরের জনসভার 2 উদ্যোক্তা গোলাম মোস্তফা ও আমিনুল হক এবং শক্তিপুরের জনসভার উদ্যোক্তা আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজিনগর ও শক্তিপুর 2 থানাতেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় সুমোটো মামলা রয়েছে। থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবির জানান, পুলিশের নির্দেশ মেনেই তিনি নির্ধারিত সময়ে হাজিরা দিয়েছেন। তার দাবি, পুলিশ 10 পাতার প্রশ্নপত্র তৈরি করেছিল এবং ভিডিওগ্রাফির মাধ্যমে জিজ্ঞাসাবাদ হয়েছে। তিনি বলেন, নিজের সাধ্যমতো সব প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি তিনি ফের দাবি করেন, কাশীপুরের জনসভায় তার বক্তব্যের যথেষ্ট কারণ ছিল, তবে ভবিষ্যতে তার আচরণ সংযত থাকবে। শাসকের আচরণও সংযত থাকা উচিত। তার কথায়, আমাকে কেউ আক্রমণ করলে আমি তার উদ্দেশ্যে রসগোল্লা ছুঁড়ব না। শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন মমতা, তারপরেই শোনালেন কড়া বার্তা। তৃণমূল কংগ্রেস ভাঙনের আবহে ফেসবুক লাইভে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে। তবে একই সঙ্গে তিনি বলেন, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বরাবর যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। শুভেন্দুকে উদ্দেশ্য করে মমতা আরো বলেন, আপনিও প্রায় 10 থেকে 11 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে আপনি মন্ত্রী ছিলেন। কখনো পরিবহন মন্ত্রী, কখনো সেচ মন্ত্রী, কখনো 6টি জেলার দায়িত্বে ছিলেন। জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন, সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। হঠাৎ আজ মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিনও কিছু পায়নি, লড়াই করেছেন, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। নির্মমতা করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন। এছাড়া 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান নিয়েও তিনি বলেন, পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি হবে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান ভেস্তে দিতেই প্রশাসনিক বাধা তৈরি করা হচ্ছে। তবে তার দাবি, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে।
24 ঘন্টা আগেও ছিলেন পার্টি অফিসে। শুধু মমতার এই একটা কথাতেই সব সম্পর্ক ত্যাগ চন্দ্রিমার। সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। দীর্ঘদিন পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা নিয়মিত কালীঘাট ও তৃণমূলের পার্টি অফিসে যাতায়াত করা চন্দ্রিমার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। শুক্রবারও মেট্রোপলিটনের তৃণমূল পার্টি অফিসে উপস্থিত ছিলেন চন্দ্রিমা। সেই সময় ঋতব্রত শিবিরের নেতারা ভবনে প্রবেশ করলেও তিনি পরে সেখান থেকে বেরিয়ে যান। আর তার পরের দিনেই সব পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফার কারণ ব্যাখ্যা করে চন্দ্রিমা বলেন, তিনি সবসময় দলের প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করেছেন এবং নিজের কাছে এ বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার ছিলেন। কিন্তু তৃণমূল ভবনে শুক্রবারের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করেন, ভবনটা ওদের হাতে তুলে দিলে? এর জবাবে চন্দ্রিমা জানান, তিনি কাউকে কিছু তুলে দেননি। প্রতিদিনের মতো যতক্ষণ ছিলেন ততক্ষণই দায়িত্ব পালন করেছেন। তার দাবি, ঋতব্রত শিবিরের কেউ তার সঙ্গে দেখা করেননি বা তার ঘরেও আসেননি। তবুও তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে। সেই কারণেই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে গত 22শে জুন ঋতব্রত শিবিরের বৈঠকে তার ছেলে সৌরভ বসুর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, তার ছেলের বয়স 47 বছর এবং সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি দাবি করেন, ওই বৈঠকের পর ছেলের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা করেননি, এমনকি ছেলের অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বেইমানি করে অনেকে দল ছাড়ছেন। ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা। চন্দ্রিমার ইস্তফা নিয়েও মন্তব্য। দলের নাম, প্রতীক ও তহবিল নিয়ে চলা টানাপোড়েনের মধ্যেই ফেসবুক লাইভে এসে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, দলের ভাঙনের পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে এবং দল ছেড়ে যারা চলে যাচ্ছেন তারা বিশ্বাসঘাতকতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত, প্রতীক নিয়ে কিছু যায় আসে না। আমার কণ্ঠরোধ করতে পারবে না। অনেকে বেইমানি করে দল ছেড়েছেন। মনোনয়নপত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন। ভ্যানিস কুমারকে নিয়ে প্রতীক কাটলেও কণ্ঠরোধ করতে পারবে না। ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না। দলের সম্পত্তি নিয়েও সরব হন তিনি। তার কথায়, তৃণমূলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না, আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। আপনারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা লাগাচ্ছেন। বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের হৃদয়ে তো আর তালা ঝোলাতে পারবেন না। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ প্রসঙ্গেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে। ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। তার এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ নয়, হকার সংগঠনকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। দুর্গাপুজোর আগে রাজ্যে কোনো হকার উচ্ছেদ করা হবে না বলে হকার সংগঠনের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার দাবি, অক্টোবর মাস অর্থাৎ উৎসবের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে না। ফলে আপাতত স্বস্তিতে রাজ্যের হাজার হাজার হকার পরিবার। বৈঠকে হকারদের জীবিকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। অসিত সাহার দাবি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসবের সময় বহু মানুষের রোজগার ফুটপাত ও ছোট ব্যবসার উপর নির্ভরশীল। তাই পুজোর মৌসুমে কাউকে উচ্ছেদ করে সমস্যায় ফেলতে চায় না সরকার। তবে রেলের জমিতে থাকা হকারদের বিষয়টি আলাদা এবং এ নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারও অনুরোধ জানিয়েছে হকার সংগঠন। উল্লেখ্য, বেআইনি দখলমুক্ত করার সিদ্ধান্তের পর রাজ্যের বিভিন্ন বাজার এলাকা, স্টেশন চত্বর, উড়াল পুলের নিচে ও সরকারি জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এই নিয়ে একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরে কলকাতা হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত হকার উচ্ছেদের স্থগিতাদেশ দেয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে হকার সংগঠনগুলি। যখন এতগুলো দপ্তর হাতে ছিল তখন অভিমান হয়নি? চন্দ্রিমাকে কটাক্ষ কুণালের। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত দলে যোগ দেওয়ার নেতাদের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্যকেও কড়া ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। তার প্রশ্ন, যখন এতগুলো দপ্তর তার হাতে ছিল তখন কেন অভিমান হয়নি, আজ কেন হঠাৎ খারাপ লাগছে? কুণালের দাবি, শুক্রবার তৃণমূল ভবনে ঘটনার সময় চন্দ্রিমা দলের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যদি আর কিছুক্ষণ বসে থাকতেন না আমরা পৌঁছে যেতাম। এমনকি ওখানে কর্মীরা অনুরোধ করেছিলেন, দিদি আর কিছুক্ষণ বসে যান। তিনি বললেন, আমি এসবে থাকবো না। তারপরেই গাড়ি ডেকে বেরিয়ে গেলেন। এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, তৃণমূল ভবনের ঘটনাকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করেছিলেন, ভবনটা ওদের হাতে তুলে দিলে? এর জবাবে তিনি বলেন, আমি তো কিছুই তুলে দিইনি। তার অভিযোগ, এই মন্তব্যে তার আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে বলেই তিনি সব পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেককে ইঙ্গিত করে করা বার্তা দিলীপ ঘোষের।
এই ধরনের ঘটনায় জড়িতদের জেলেই থাকা উচিত। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের সময় কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক মন্তব্যের ফলেই বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায় এবং ভোটের পর একাধিক জেলায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটে। তার অভিযোগ, এই পরিস্থিতিতে বিজেপির বহু কর্মী সমর্থক হামলার শিকার হয়েছেন। যদিও তিনি কারোর নাম নেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে তার মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই করা। এদিন দিলীপ ঘোষ বলেন, এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলে থাকা উচিত। পাশাপাশি তিনি জানান, আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন এবং তদন্তে কারোর বিরুদ্ধে হিংসা ছড়ানো, উস্কানি দেওয়া বা হামলায় জড়িত থাকার প্রমাণ মিললে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতরের জল্পনা শুরু হয়েছে। অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে, কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা বিতরণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবার প্রায় ১,২০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, যার মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি। তাদের প্রসঙ্গে তিনি বলেন, ২৬,০০০-এর মতো আবেদনের ক্ষেত্রে পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। তবে এই স্কিম এখন চলবে আরো ২ মাস। যারা পাননি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো। যোগ্যতার বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারাই পাবেন। অভারতীয়রা টাকা পাবেন না। ৩টে বিবাহ করেছেন এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যারা, তাদেরও টাকা দেওয়া হবে না। যারা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই পাবেন। সরকার জানিয়েছে, আবেদনপত্রে প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ এখনও রয়েছে। তবে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকার আর্থিক সহায়তা মিলবে। নিয়মের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দান পাত্র লুটের অভিযোগ। গ্রেপ্তার হওয়া দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার বাগুইহাটির এক জগন্নাথ মন্দিরে দান পাত্র থেকে লক্ষাধিক টাকা লুট এবং দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ তুলেছেন মন্দিরের প্রতিষ্ঠাতা দেবকুমার দাশগুপ্ত। তার দাবি, ২০২২ সাল থেকে দেবরাজ চক্রবর্তী ও তার সহযোগীরা নিয়মিত মন্দিরে এসে কখনো ৫ লক্ষ কখনো ৮ লক্ষ টাকা দাবি করতেন। পাশাপাশি দানপাত্র থেকেও টাকা নিয়েও যাওয়া হতো। সব মিলিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ তার। দেবকুমার দাশগুপ্তের অভিযোগ, আর্থিক চাপে ২০২৩ সালে মাত্র ৭ লক্ষ টাকায় মন্দিরটি বিক্রি করতে বাধ্য হন তিনি। বর্তমানে তিনি অসুস্থ ও শয্যাশায়ী। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এদিকে তদন্তকারীরা দেবরাজ চক্রবর্তীর আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্তে ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা না মিললেও ভোটের আগে মে মাসে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই অর্থের উৎস ও ব্যবহার নিয়ে তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত আদালতে এই অভিযোগগুলির সত্যতা প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হওয়ার পরই বিষয়টি সম্পর্কে স্পষ্ট চিত্র সামনে আসবে। ট্রেনের চাপ সামলাতে হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম। জুলাইতেই চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে পূর্ব রেল জুলাই মাসেই চালু করতে চলেছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্ম মূলত দূরপাল্লার ট্রেনের জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি ১০, ১১, ১২, ১৩ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজও ও সংস্কারের কাজও চলছে। একই সঙ্গে বসানো হচ্ছে আধুনিক রুট রিলে ইন্টারলকিং ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে এবং সিগন্যালিং ব্যবস্থাকে আরও দ্রুত করবে। এছাড়া নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও আসছে। হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ কাজ চলায় ট্রেন ছাড়তে ও স্টেশনে ঢুকতে অতিরিক্ত সময় লাগছে। তবে কাজ শেষ হলে দীর্ঘদিনের ট্রেন দেরির সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের। এছাড়াও তারকেশ্বর, ডানকুনি, লিলুয়া, আজিমগঞ্জ, রামপুরহাট ও কাটোয়ায় একাধিক প্রকল্প শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে হাওড়া, বালি, বেলুর, রিষ্টা, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, সাঁইথিয়া ও লিলুয়া সহ আরও কয়েকটি স্টেশনে লিফট বসানো হবে। ৭৫,০০০ কোটির ক্ষতি একা সয়েছে সরকার, আম জনতার ওপর বোঝা চাপায়নি। জ্বালানি সংকট নিয়ে বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও ভারত কিভাবে সেই পরিস্থিতি সামাল দিয়েছে তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বালোত্রায় তিনি জানান, আগে ভারত ২৫ থেকে ২৬টি দেশ থেকে জ্বালানি তেল আমদানি করলেও সংকটের সময় ৪০টিরও বেশি দেশ থেকে আমদানি শুরু করা হয়। তার দাবি, ভারতের জোরালো কূটনৈতিক সাফল্যের কারণে এত দ্রুত এই বিকল্প ব্যবস্থা সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, এপ্রিল থেকে জুনের মধ্যে
বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে তেল বিপণন সংস্থাগুলির ৭৫,০০০ কোটি টাকারও বেশি ক্ষতি হলেও কেন্দ্রীয় সরকার সেই বোঝা সাধারণ মানুষের ওপর চাপায়নি, বরং প্রতি লিটার তেলে 10 টাকা আবগারি শুল্ক কমিয়ে মূল্য বৃদ্ধির প্রভাব কমানোর চেষ্টা করা হয়। বিরোধীদের সমালোচনা করে মোদী বলেন, সংকটের সময় নানান গুজব ছড়ানো হলেও তা সফল হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, অপরিশোধিত তেল শোধনের সক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। তার বক্তব্য, যুদ্ধের কারণে জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহে বিঘ্ন ঘটলেও ভারতের দূরদর্শী নীতির ফলে দেশ এই সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং এটি ভারতের আত্মনির্ভরতার এক অনন্য নজির। সহযোগীদের গ্রেপ্তার নিয়ে সরব অভিষেক, পাল্টা আক্রমণে সুকান্ত। তৃণমূলের একের পর এক নেতা গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের আবহে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, গত কয়েক সপ্তাহে এসটিএফ ও সিআইডি কোনো যথাযথ নোটিশ ছাড়া এবং আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করে তার অফিসের কর্মী ও সহযোগী প্রায় 25 জনকে তলব করেছে অথবা তুলে নিয়ে গেছে। অভিষেক আরও দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য তাদের ভয় দেখানো, হুমকি ও চাপ দেওয়া হচ্ছে, এমনকি তাদের ফোনে আড়ি পাতা হচ্ছে এবং পরিবারের মহিলা সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে। সম্প্রতি তার ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীও গ্রেপ্তার হয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, উনি গ্রেপ্তার হলে ভালো হয়, জেলে বসবেন ঘনিষ্ঠদের সঙ্গে। পোস্টের শেষে অভিষেক লেখেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না। রবিবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, সুস্পষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং প্রশাসনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।